ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রেয়স্মিতা তেহেজি প্রায় পর্ব 18। প্রেয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে কান চেপে ধরল। ঝড়ের গতিতে বসা থেকে উঠে নিচে ঘরের দিকে দৌড় দিল। তৃপ্তি বেগম চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ, আমার কথা তো তোদের বাবা মেয়ের ভালোই লাগে না। যেদিন মরে যাব সেদিন বুঝবি। স্ত্রীর কান ফাটানো চিৎকার আর ঘরে বসতে থাকতে পারলেন না সাদের শিকদার। ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসলেন। নিজের রাগান্বিত স্ত্রীর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, আমার সুন্দরী বউটা এত রেগে আছে কেন? আমার লক্ষ্মী মেয়েটার আবার কি করলো? তৃপ্তি বেগম অগ্নি চোখে তাকালেন স্বামীর অসহায় মুখের দিকে। খেক করে উঠে বললেন, আপনার আশকারা পেয়ে আপনার মেয়েটা উচ্ছৃঙ্খল হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও মারপিট করে হাত মুখ ফাটিয়ে আসে। সাথে শিকদার মৃদু হাসলেন। স্ত্রীর কোমর জড়িয়ে ধরে বললেন, শান্ত হোক, ও আমার মেয়ে, অনেক স্ট্রং, ওর কিছু হবে না। তৃপ্তি বেগম ঝাড়া মেরে বললেন, ছাড়ুন বলছি, আমার কথা তো আপনাদের পছন্দ হয় না। সাজেদ শিকদার উঠে দাঁড়ালেন। স্ত্রীকে কোলে নিয়ে আবারও নরম কণ্ঠে বললেন, আমার বউটা বোধ হয় একটু বেশি রাগ করেছে। ঘরে চলো বউ, ফুটিয়ে তোমার সব রাগ উড়িয়ে দিচ্ছি। চুপ হয়ে গেলেন তৃপ্তি বেগম। মুহূর্তেই তার রাগ গলে পানি হয়ে গেল। বউ বসে চলে এসেছে দেখে সাদিক চিৎকার আবার বললেন, এই আমার বউটা লজ্জা পেলে কত সুন্দর লাগে, সে কি জানে? তৃপ্তি বেগম লজ্জা মিশ্রিত হয়েছে স্বামীর বুকে ধাক্কা দিয়ে বললেন, বুড়ো বয়সে ভীমরতি। সাজেদ শিকদার বউকে কোলে নিয়ে ঘরের দিকে হাঁটতে হাঁটতে বললেন, তুমি আমাকে বুড়ো বললে? তৃপ্তি চলো আজকে তাহলে তোমাকে প্রমাণটা করিয়েই দেই, এই সাজেদ শিকদার বুড়ো না যুবক। তৃপ্তি বেগম স্বামীর বুকে কিল মারতে মারতে বললেন, ছাড়ুন, মেয়ে বাসায় আছে, দেখে ফেলবে। সাজেদ শিকদার দরজা বন্ধ করতে করতে বললেন, কিছুই দেখবে না। প্রিয়স্মিতা ঘরের দরজা বন্ধ করে ব্যাগটি ছুঁড়ে ফেলে দৌড় কি বিছানায় ঝাঁপিয়ে পড়ল। তার ঠোঁট থেকে আজ মুচকি হাসি সরছেই না। ও কারণেই লজ্জা লাগছে। ভেতরে অস্থিরতা চক্রবৃদ্ধি হারে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে। বুকটা হাঁপারের মতো ওঠানামা করছে। প্রিয়স্মিতা লজ্জায় বালিশে মুখ গুজে দিল। আসলে প্রিয়স্মিতার চরিত্রের সাথে লজ্জা জিনিসটা খুবই বেমানান। কিন্তু আজ তার এত বছরের জীবনকালে প্রথমবার ভীষণ রকম লজ্জা লাগছে। সেই ধূসর চোখের পুরুষের কথা মন মস্তিষ্ক থেকে সরাচ্ছেই না। চেহারা যেন জ্বলন্ত ভাসছে চোখের সামনে। ওই পুরুষের মাঝে কি এমন ছিল যা এক দেখাতেই প্রিয়স্মিতার মন প্রাণ নিয়ে নিল? এখন প্রিয়স্মিতার অদ্ভুত অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। প্রিয়স্মিতা উঠে গোল হয়ে বসল। ঠোঁটে এখনো লেপ্টে আছে সেই মুচকি হাসি। সে অচেনা পুরুষের কথা ভাবতে ভাবতেই হারিয়ে গেল সে। মন গহিনী থেকে সুরল, কণ্ঠে কেউ গেয়ে উঠল দেবের সেই বিখ্যাত কয়েকটি গানের লাইন, প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। প্রিয়স্মিতার মনে সেই পুরুষটিকে আরেকবার দেখার জন্য ছটফট করে উঠল। উতলা হলো চিত্ত। চটপট বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়স্মিতা। সে ঘরে বসে ছটফট করার মেয়ে নয়। দেখতে মন চাইছে এখনই, মানে এখনই দেখতে হবে। প্রিয়স্মিতা বিছানা থেকে নেমে পাচারি করতে করতে চোখ বন্ধ করে মনে করতে লাগলো সেই সময়ের সব কথা। বাঁকা হেসে বলল, হে মিস্টার, তুমি কি ভাবছ তোমাকে আমি খুঁজে পাবো না? তুমি সেই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার নজরে পড়েছ। তুমি কে? তোমার পরিচয় কি? এসব এসব জানে মেহেরিমার শিকদার প্রিয়স্মিতার জন্য পান্তা ভাত। এবার তুমি শেষ। এবার তোমার জীবনের সব সুখ শান্তিটা টাটা বাই বাই বলে চলে যাবে। তার রিপ্লেসমেন্টে হিসেবে আমি এন্ট্রি নেব, এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা। প্রিয়স্মিতা হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তখন লোকটার অ্যাপ্রনের ওপরে কিছু একটা নাম দেখেছিল। কি যেন ছিল নামটা? প্রিয়স্মিতা চোখ বন্ধ করে ব্রেনে একটু চাপ দিতে মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার ঠোঁটে খেলে গেল বাঁকা হাসি। সে ব্যাগ থেকে ফোনটা বের করে গুগল ওপেন করতে করতে মনে মনে বলল, ডক্টর যেহেতু সেহেতু তার সকল ইনফরমেশান ইজিলি গুগল আঙ্কেল থেকে পেয়ে যাব। প্রিয়স্মিতা গুগলের সার্চে ওপেন করে লিখল, হ্যালো গুগল, হু ইজ ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ? গুগল সার্চ রেজাল্ট, নেম ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ, বার্থ অফ ডেট মার্চ 19, 1996, ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, কানাডিয়ান সিটিজেন, কারেন্ট লোকেশন ঢাকা বাংলাদেশ, প্রফেশন কার্ডিওলজিস্ট সার্জন, হার্ট স্পেশালিস্ট, reputation ranked among the top 10 most popular and handsome heart surgeon in Canada, medical degree MBBS from University of Toronto, Allah say, Faculty of Medicine, graduation year 2018, postgraduating training Royal Victoria Hospital, Montreal, award Canadian Medical Excellence Award 2021, Young Global Surgeon Recognition 2022, relationship status unmarried, social media presence over 1.5 million followers on Instagram.
Public image, height 6 feet 1 inch. Complexion, extremely fair. Eyes, smoky gray. Facial hair, light stubble. Face, sharp jawline, deep-set eyes. Appearance, weirdly regarded as expectationally handsome. His presence often compared to that of mobster. Signature look, crisp white coat, minimal smile, insane gaze. মিনিমাম 5টা বছর সময় লাগে এমবিবিএস কমপ্লিট করতে। ভাই এখানে 6 বছর এসে হার্ট স্পেশালিস্ট। আমি না এই জন্যই হেসে দিয়েছিলাম, কেউ কিছু মনে কইরেন না। আমি জানি না লেখিকার মাথায় কী নিয়ে এটা লিখছে। ওরে শালা, বৃহস্পিতা বিছানায় ধপ করে বসে পড়ল, ব্রো কুচকে বলল, এটার জন্যই বেটার এত তেজ। ওকে নেভার মাইন্ড, তুমি যতই তেজি হও সেই তো বিয়ের পর আমার কথায় উঠতে বসতে হবে। প্রিয়স্মিতা আর কিছু না ভেবে ঝটপট কল লাগালো যারার নাম্বারে। একবার রিং হতে রিসিভ হয়ে গেল। যারা ওপাশ থেকে ঝাড়ি দিয়ে বলল, এই তুই কিছু না বলে চলে গেলি কেন? কিন্তু প্রিয়স্মিতা যারা প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমাদের কলেজে একটা ডক্টর এসেছে, রাইট? ডক্টরের কথা শুনে ভ্রু কুচকালো যারা, ছোট্ট করে বলল, প্রিয়স্মিতার ঠোঁটে হাসি প্রশস্ত হলো। এবার সে কোনো পরিতা ছাড়াই বলল, ও যে ডক্টরটা যার সাথে ধাক্কা খেয়েছিলাম, মানে তোদের দুলাভাই, সেও কি ওখানে আছে? প্রিয়স্মিতার কথায় ব্যাক্কেল বনে গেল যারা, কিছু বুঝতে না পেরে বলল, হ্যাঁ। প্রিয়স্মিতা বিরক্ত হলো, তেতে কণ্ঠে বলল, শালি তোর নাটক পরে করবি, তোর নাটক দেখার সময় নেই, আমার হার্ট লাফাচ্ছে। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। যারা ঢোকিলে বলল, বাসায়। প্রিয়স্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, জাস্ট 10 মিনিটসের মধ্যে কলেজে পার্কের সামনে সব শালিদের দেখতে চাই বলে কল কেটে দিল। ফোন কাটতেই প্রিয়স্মিতার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এটা রহস্যময় হাসি, বাঁকা হাসি নাকি লাজুক হাসি, মিশন কনফিউজিং। প্রিয়স্মিতার এক একটা কথা যারা কানে বোধহয় পারমাণবিক বিস্ফোরণ ঘটালো। সে কান থেকে ফোন নামিয়ে নিজের কানে কয়েকটা পাড়ি দিল, নিজের উপরে সন্দেহ করে বলল, আমি ঠিক শুনলাম তো? মাথা চক্কর দিয়ে উঠল যারা, কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। পুরো ঘটনা বুঝতে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, ইন্নালিল্লাহ। উষা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম ও অনন্যা বেগম সহ সবাই মিলে মাছ খাবারের লিস্ট বানাচ্ছে। কারণ 2 দিন পর পহেলা রমজান। রমজানের আগেই প্রতি বছরের মতো এবার শিকদার বাড়ির গিন্নিরাও রুটি সিন্নির আয়োজন করবে। যদিও আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি। আর কাল যদি না দেওয়া হয় তাহলে এবছর আর হবে না। তাই সিন্নির জন্য যা যা লাগবে লিস্ট তৈরি করেছে। অনুশ্রী বেগম উষার উদ্দেশ্যে বললেন, আমো তোমাদের বিয়ের পর এটা প্রথম রোজা, তাই প্রথম রোজায় তোমার মামা শ্বশুররা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে ভাগ্নে বউ দেখতে আসবেন। আর জানো তো, এই বাড়ির সবাই মামার বাড়ি একটাই। উষা একটু অবাক হয়ে বলল, এই বাড়ির ভাইয়া আপু তো অনেক, সবার মামার বাড়ি এক হয় কিভাবে আম্মু? আপনারা 4 জন তো আলাদা আলাদা। তো অনুশ্রী বেগম হেসে বললেন, বোকামি, আমরা 4 জন আপন মায়ের পেটের 4 বোন। উষা অবাক হলো। অনন্যা বেগম বললেন, এই যে তোমার শাশুড়ি, উনি আমাদের বড় আপা, তাই আমরা তোমার চাচি শাশুড়ির পাশাপাশি খালা শাশুড়িও। চোখ বড় বড় করে ফেললো উষা। আরতি বেগম বললেন, তাই সবার মামার বাড়ি একটাই, আর প্রথম রোজে সবাই মিলে তোমাকে দেখতে আসবে। উষা সব সম্পর্ক তালগোল পাকিয়ে গেল। সে না বুঝে মাথা নেড়ে বলল, আচ্ছা সেজো আম্মু। অনুশ্রী বেগম হেসে উঠলেন। মেয়েকে তিনি অনেকটা পছন্দ করেন। কিছু বুঝুক আর না বুঝুক, কখনো কথার অবাধ্য হয় না। এমনকি মেয়েটা আজকালকার ইচ্ছে পাকার মেয়েদের মতোও না, সব কিছুতেই প্রশ্ন করে না, শান্ত, নম্র, সৃষ্ট, ভদ্র, একদম নরম কাদামাটি, যাকে ইচ্ছে মতো করে নেওয়া চায়। তিনি আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যেন তার বাকি ছেলেদেরও বউগুলো এমন হয়। সবার আগমনে যেন এই সংসারটা সুখে শান্তিতে ভরে ওঠে, কারো আগমনে যেন ভাঙ্গর না ধরে। ওনার ভাবনার মাঝেই ধীরা ছুটে এলো। উষার হাত ধরে বলল, ভাবি তাড়াতাড়ি চলো, ছোটদা তোমায় ডাকছেন। স্বামীর কাণ্ডে উষার শাশুড়িদের সামনে লজ্জা পেল। ধীরা আবার তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি চলো ভাবি, ছোটটা বলেছে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। উষা একটু লাজক ভঙ্গিতে শাশুড়িদের দিকে তাকালো। ওনারা মিটিয়ে হাসতেন। অনুশ্রী বেগম বললেন, যাও আম্মু, গিয়ে দেখো আমার ছেলেটা কি বলে। উষা বোকা হেসে ধীরা পেছনে নিল। প্রেম ড্রয়িং রুমে দরজায় জোরে জোরে ডাকছে, পরি, প্রিয়, কোথায় দুজন? আরও কয়েকটা ডাক দিতে পরি ছুটে এলো। প্রিয়তাও এলো। পরিণীতা বলল, ডাকছো কেন ছোটদা? প্রিয়তা কৌতূহল চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম বনিদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ভাবিকে একটু নিয়ে শপিংয়ে যাও, ওর যা যা লাগে নিয়ে এসো। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে, না হলে আমি যেতাম। পরিণীতা মিটিয়ে হাসলো, সুযোগের সদ্ব্যবহার করে বলল, এমনি এমনি তো যাবো না। প্রেম ভ্রু কুচকে বলল, কত টাকা লাগবে? প্রিয়তা কষ্টকর অভিনয় করে বলল,
ছি ছোটদা, তোমার কি আমাদের কি এমন মনে হয়? তোমার টাকা দিয়ে কি করবো আমরা? যদি ভাবির সাথেই যাই তাহলে বেশি কিছু না, ভাবির পাশাপাশি আমরাও শপিং সেরে আসবো। তিরাও চোখ দিয়ে বলল, আপু তোমরা শপিংয়ে যাবে? তাহলে আমিও যাব। উষা হাঁ করে ভাই বোনদের দিকে তাকিয়ে আছে। প্রেম বোনেদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। ওয়ালেট থেকে কার্ড বের করে উষার হাতে দিয়ে বলল, এটা থেকে যা যা লাগবে সব কিনে নিও, আর এই বাদরগুলো যা কিনতে চাই তাও কিনে দিও। পরিণীতা ও প্রিয়তা দুষ্টু হেসে একে অপরের দিকে চাইল। পরিণীতা প্রিয়তাকে এক চোখ টিপ দিয়ে বলল, বাবা বিয়ে হতে না পারলো না, ভাই আমার পর হয়ে গেল, তার কাছে বউ আপন, বোন পর, এই জন্য ননদরা ভাবিদের দেখতে পারে না। উষা চোখ বড় বড় করে চাইল পরিণীতার দিকে। প্রেমপ্রু কোচকে বোনদের কান টেনে ধরে বলল, খুব পেকে গিয়েছিস। পরিণীতা চিৎকার দিয়ে বলল, ছোটদা লাগছে, আমি তো মজা করছিলাম, তোমার বউয়ের মতো বউ আরও 4টা হোক। পরিণীতা লাফিয়ে দেখে প্রিয়তা আর ধীরে ফিক করে হেসে দিল। উষা প্রেমের হাত ধরে বলল, আপু লাগছে তো, ছেড়ে দিন। প্রেম উষার দিকে তাকিয়ে ছেড়ে দিল। পরিণীতা কান ডলতে ডলতে পা টিপে টিপে প্রিয়তার পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, তোর কি মনে হয় আমার ভাই কি প্রেমে পড়েছে? প্রিয়তা কাঁধ পাকিয়ে বলল, আমি কি জানি, আমি তো প্রেম বিশেষজ্ঞ নই। তীরা তাদের কথার মাঝে হাত টুকিয়ে বলল, প্রেমে পড়েনি আপু, তবে প্রেম পড়বে, পড়বে ভাব। পরিণীতাও সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছিস। সাথে সাথে প্রিয়তা ওর কান চেপে ধরে বলল, তুইও খুব পেকে গিয়েছিস। তীরা লাফিয়ে বলল, আপু আমি তো বড় হচ্ছি। প্রেম তাড়া দিয়ে বলল, বাথরুমও না করে তাড়াতাড়ি যা, বিকেলের আগে ফিরে আসবি, বলে উপরে চলে গেল। পরিণীতা উষাকে পিঞ্চ মেরে বলল, ভাবি জামাই তো আঁচলে পেতে ফেলেছে, মাত্র 2 দিনেই কাবু করে ফেললেন। উষা লজ্জায় মাথা নিচু করে নিল। প্রিয়তা বলল, চলো রেডি হয়ে আসি। পরিণীতাও সম্মতি জানিয়ে বলল, ভাবি তুমিও চলো। ওরা চলে গেলে রেডি হতে। 5 মিনিটের মধ্যেই সবাই রেডি হয়ে নিচে চলে এলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছ সবাই এত সেজে গুছে? প্রিয়তা নম্র কণ্ঠে উত্তর দিল, ছোট ভাবিকে নিয়ে শপিংয়ে যাচ্ছি বড়ম্ম। এই বাড়িতে আসার পর থেকে ছোট ভাবির জন্য কেনাকাটা করা হয়নি। প্রিয়তার কথায় অনুশ্রী খেয়াল করলো আজ সকালে উষা তার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছে। তিনি উষার দিকে তাকিয়ে বললেন, তোমার বাসায় পরা জামা কাপড় নেই, আমায় আগে বলোনি কেন আম্মু? উষা নিচু গলায় বলল। তিনি আবার বললেন, এতজন মিলে যাচ্ছ, বাড়ির কাউকে সাথে নিয়ে যাও। পরিণীতা হাই তুলে বলল, যেতে তো চাই, কিন্তু তোমার ছেলেরা কি রাজি হবে? তাদের কথার মাঝে তন্ময় সেচেগুচে চলে এলো। প্রিয়তা পুরো নাচিয়ে বলল, তুই কোথায় যাবি মোটু? তন্ময় আপুকে 2 পয়সারও পাত্তা দিল না। সোজা গিয়ে উষার শাড়ির আঁচল টেনে ধরে বলল, কোলে নাও ভাবি। উষা হেসে তাকে কোলে নিল। তন্ময় সাথে সাথে ছোট ভাবির গালে হামি খেল। কিউট ফেস করে সুইট কণ্ঠে বলল, আমিও তোমাদের সাথে চাই ভাবি প্লিজ। আমার আপুদের বললে ওরা রাজি হবে না, তাই তুমি নিয়ে চলো প্লিজ ভাবি প্লিজ। উষার কাছে তন্ময় ভীষণ কিউট লাগে। সে তন্ময়ের সামনে পড়া চুলগুলো ঠিক করে দিয়ে বলল, কেন যাবে না ভাইয়া, নিশ্চয়ই যাবে। সঙ্গে সঙ্গে ধীরা বাধা দিয়ে বলল, একদম না ভাবি, ও যা মিচকে, আমাদের সাথে গেলে শান্তিতে শপিং করতে দেবে না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। উষা তাকালো তন্ময়ের দিকে। তন্ময় ইনোসেন্ট মুখ করে তাকিয়ে আছে। অনুশ্রী বেগম ধীরাকে ধমকে বললেন, কি হয়, ছোট ভাইকে সাথে নিলেই দিন দিন মেয়েগুলো হিংসুটে হয়ে যাচ্ছে, ছোট ভাইকে সাথে নিয়ে যাও। মুখ ছোট করে ফেললো ধীরা। পরিণীতা বলল, তাহলে যাই আম্মু। অনুশ্রী বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, এতগুলো যুবতী মেয়ে, শুধু ড্রাইভারের ভরসায় তো আমি একা ছাড়তে পারি না। ওনার কথা শেষ হওয়ার আগেই প্রণয় ফর্মাল শার্ট প্যান্ট পরে একদম ফর্মাল লুকে নিচে নামলো। দেখে মনে হচ্ছে অফিসে যাবে। অনুশ্রী বেগম ছেলেকে ডাকলেন, বড় আপু। প্রণয় জাবেদের সাথে ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলছিল। আম্মুর ডাক শুনে কান থেকে ফোনটা নামালো। অনুশ্রী বেগম আবারও ডাকলেন, এদিকে আসো আপু। প্রণয় ফোন কেটে পকেটে ঢুকিয়ে আম্মুর দিকে এগিয়ে গেল। অনুশ্রী বেগম ছেলেকে দেখে প্রশস্ত হাসলেন। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, শহরের দিকে যাচ্ছ আপু? প্রণয় ছোট্ট করে জবাব দিল, হুম। অনুশ্রী বেগম মেয়েদের দেখিয়ে বললেন, শহরের দিকে যাচ্ছ যাও, তাহলে তোমার ভাই বোনদের নিয়ে যাও, এতগুলো মেয়ে একা তো অত দূরে পাঠাবো? প্রণয় একবার তাকালো সবার দিকে, কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বস, আসছি, বলে ফোন নিয়ে বেরিয়ে গেল। প্রণয় যতক্ষণ ছিল প্রিয়তা ততক্ষণ হাঁ করে তাকিয়েছিল। না, প্রণয়ের দিকে তাকায়নি, তাকিয়েছিল প্রণয়ের গলার চমৎকার অ্যাডামস আপেলের দিকে। হোয়াইট ফর্মাল শার্ট প্যান্টে তো অলওয়েজ কিলার লাগে, তাও ওটা বাদ। এতগুলো সব কিছু ঊর্ধ্বে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে কথা বলার সময় নড়তে থাকা সেই প্রাণঘাতী জিনিসটা। ওটাকে নড়তে দেখলেই প্রিয়তার শ্বাস আটকে যায়। ওরা সবাই চলে গেল, শুধু হাঁ করে দাঁড়িয়ে রইল প্রিয়তা। উষা প্রিয়তাকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, প্রিয় আপু। উষার ডাকে হকচকে গেল প্রিয়তা। চোখ মেলে তাকালো উষার দিকে। প্রিয়তাকে চমকে দেখে সবাই চলে গেল। উষা অবাক কণ্ঠে বলল, কি ভাবছিলে আপু? চলো, সবাই চলে গিয়েছে। প্রিয়তা হেসে কথা কাটিয়ে বলল, ও চলো। বাহিরে এসে সবাই আগের গিয়ে ব্যাকসিটে বসে পড়ল।
প্রণয় আসলো প্রায় 10 মিনিট পর। সে ড্রাইভিং সিটে বসে সবাইকে ব্যাক সিটে দেখে কিছুটা রুষ্ট হলো, কিছুটা ধমকে বলল, তোমাকে কি আমাদের ড্রাইভার মনে হয়? সবাই মিলে যে পেছনে বসলি। বড় দাদার ধমকে এক চোখে কেঁপে উঠল সবাই। সাধারণত বড় দাদা এত কথা বলেন না, ধমকানো না, তাই তারা বড় দাদাকে জমের মতো ভয় করে। পরিণীতা প্রিয়তাকে চিমটি দিয়ে বলল, দেখছিস কি তাড়াতাড়ি সামনে যা। প্রিয়তা কপালে ভাঁজ ফেলে বলল, আমি কেন? ধীরে ওর কানে কানে বলল, আরে আপু বোঝো না, আমরা যদি গিয়ে দাদার পাশে বসি তো এখন শপিং মলে নয়, হাসপাতালে যেতে হবে, কারণ বড় দাদার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমাদের হাঁটু কাঁপে, আর পাশে বসে এতটা রাস্তা যেতে গেলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবো। প্রিয়তা সবার ভয়ভীত মুখের দিকে একবার তাকালো। এই প্রথমবার প্রিয়তার নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে, কারণ তারা যাকে জমের মতো ভয় পায় সে তো শুধু তার পাশে বসেনি, আরও অনেক কিছু করে ফেলেছে। সেগুলো যদি এরা জানে তবে কি হার্ট অ্যাটাক করবে? প্রিয়তা গাড়ি থেকে নেমে প্রণয়ের পাশে গিয়ে বসলো। হাঁপ ছেড়ে বাঁচল সবাই। প্রণয় গাড়ি স্টার্ট দিল। প্রিয়তা আর চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের পাশে বসতে পেরে তারও অনেক ভালো লাগছে, কিন্তু প্রণয় কোনো দিকে তাকালো না, সোজা ড্রাইভিং করতে লাগলো। প্রিয়তা কিছুক্ষণ আর চোখে তাকিয়ে এবার সোজা সরাসরি দেখতে লাগলো প্রণয়কে। প্রণয়ের এক হাতে গাড়ি ড্রাইভ করার স্কিলটা, এটাও কি মারাত্মক। প্রিয়তা মনে মনে বলল, এই পোলার রূপের আগুনে জ্বলে পুড়ে পাগল হয়ে না জানি কবে আমায় পাবনায় যেতে হয়। প্রিয়তাকে একটানা নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে যে হাসলো প্রণয়, যা কেউ দেখল না। পার্কের সবুজ ঘাসের উপরে শুয়ে হাঁপাচ্ছে দৃষ্টি দৃষ্টি সৃষ্টি, যারা, নোহা, রুহি, স্নেহা, যাদের জি পেরিয়ে গেছে 10 হাত। স্নেহা হাঁপাতে হাঁপাতে বলল, কোন না কোন শালার জন্য আমাদের না জান যায় যায় অবস্থা। স্নেহার কথা শুনে রুহি চারে দিয়ে বলল, চুপ শালি, আমাদের ক্রাশের নামে একটা উল্টাপাল্টা কথা বলবি না। স্নেহা মুখ বাঁকিয়ে বলল, যা বলছিস গিলে নে। ওই মালটা তোর আমার কাছে আমার কারোই হবে না। ওইটা ওইটার ওপর প্রিয়স্মিতার নজর পড়েছে। যারা ওদের কথা শুনে আবার পড়ল ইন্নালিল্লা। দৃষ্টি শুয়ে থেকে যারাকে পাতে লাথি দিয়ে বলল, ওই শালি, তোর আবার কোন জামাই মরল ইন্নালিল্লা পড়ছিস? যারা দীর্ঘশ্বাস পেলে বলল, তোরা ফাজলামি করছিস? তোদের কি হার্ট বলতে কিছু নেই? তোদের কি ওই ডক্টরের জন্য একটুও মায়া হচ্ছে না? বেচারা। সৃষ্টিও দুঃখ কষ্টে মিশিয়ে বলল, বেচারার জন্য মায়া লাগছে, কি মাসুম চেহারা। স্নেহা বলল, ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রিয় কারো প্রেমে উষ্টা খেয়েছে। হাউ ইজ দিস পসিবল? যারা কালে হাত দিয়ে বলল, আমি প্রথমবার শুনে ভেবেছিলাম আমার মাথা হয়তো বা কান খারাপ হয়ে গিয়েছে। নুহা বলল, ভাইরে ভাই, কলেজ থেকে ওই বেটার হোস্টেলে ইনফরমেশন বের করতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গিয়েছে। রুহি হাই তুলে বলল, তোরা যাই বলিস আর তাই বলিস, আমি এখন পিওর নিশ্চিত। স্নেহা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন কেন? রুহি আরেকটা হাই তুলে বলল, এই যে ফাইনালি একটা ব্যাটা পেয়েছি যার মাথাটা আমার কাঁঠাল ভাঙবো। যারা বুড়ো কুচকে বলল, মানে মানে আমাদের বুঝতার ওই ব্যাটার মাথাতে চাপাবো, এই আর কি। চিতমাইয়া শুইয়া যতগোষ্ঠী পিণ্ডে চটকানো হচ্ছে প্রিয়স্মিতার কণ্ঠে। ওরা সবাই ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। প্রিয়স্মিতা বুকে হাত কুচে ব্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছে। স্কিন টাইট লেডিস জিন্সের সাথে ক্রপটপ, তার ওপরে চেক শার্ট হাঁটুর নিচ পর্যন্ত, চুলগুলো পনিটেল করে উঁচুতে খোপা করা, হাতে কালো পুঁতির ব্রেসলেট, মুখে কালো মাস্ক, পুরোটাই টমবয়। ওরা সবাই ধরপড়িয়ে উঠে পড়ল। রুহি রেগে বলল, এই শালি, আমাদের যান কয়লা কয়লা করে তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। নুহা বলল, বইন, তোর স্ট্রবেরি ডক্টরের ইনফরমেশন বের করতে গিয়ে আমার 2000 টাকার জুতা ছিঁড়ে গিয়েছে। প্রিয়স্মিতা সবার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, প্যাকপ্যাকানি শেষ হলে আমার স্ট্রবেরি ডক্টরের অ্যাড্রেস বল। যারা বলল, বেশি কিছু জানতে পারি নাই, শুধু জেনেছি সানশাইন হোটেল। হোটেলের নাম শুনে প্রিয়স্মিতার চোখে খেলে খেলে ধূর্ত হাসি। সে পার্ক থেকে যেতে যেতে বলল, বাই বাই শালিরা। রুহি চিৎকার দিয়ে বলল, কাজের বেলা কাজী আর কাজ পুরালে বাজি, দাঁড়া শালি, আমরাও যাব। বলে ওরা ওর পেছু নিল। সানশাইন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে ওরা। নোহা বলল, রুম নাম্বার জানি না। রশ্মিতা বাঁকা হেসে বলল, এখনই জেনে নিচ্ছি, বলে হোটেলের ভেতরে চলে গেল। যারা ভয় ভয় করে বলল, না জানি ভেতরে আবার কোন গন্ডগোল পাকিয়ে আসে। প্রিয়স্মিতা রিসেপশনে এসে রিসেপশনালিস্টের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ, হাউ মেনি নাম্বারস আর ইন দ্য রুম? রিসেপশনালিস্ট প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল, হু আর ইউ টু হিম? প্রিয়স্মিতা একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, আই এম হিজ গার্লফ্রেন্ড। রিসেপশনালিস্ট এসে বললেন, ও, হি ইজ ইন দ্য রুম নাম্বার 103। প্রিয়স্মিতা হেসে হোটেল থেকে বেরিয়ে গেল। প্রিয়স্মিতাকে আবারও দেখে যারা দৌড়ে গিয়ে বলল, ভাই তুই কোনো ঝামেলা করে আসিসনি তো? এখানে ঝামেলা করলে পুলিশ কেস হয়ে যাবে। প্রিয়স্মিতা বিরক্তি চোখে তাকালে জারের দিকে। জারে দিয়ে বলল, চুপ শালি, তোর এত ডর আসে কোথা থেকে? যারা অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। রুহি বলল, ওই শালি, কি শুনে এলি?
প্রিয়স্মিতা বাঁকা হেসে হোটেলের পেছনের দিকে যেতে যেতে বলল, তোরা তারা, আমি চুমু খেয়ে আসি। বলে চলে গেল। নুহা বলল, ওরে শালা, পানি চুমু পর্যন্ত চলে গেল। সৃষ্টি বলল, ও হট ডক্টরের চুমু খাবে আর আমরা কি এখানে দাঁড়িয়ে মশার চুমু খাবো? চল সামনের ক্যাফেতে গিয়ে বসি। ওরা সকলে সম্মতি জানিয়ে ক্যাফেতে চলে গেল। প্রিয়স্মিতা হোটেলের নিচে দাঁড়িয়ে ওপরের দিকে তাকালো। ভালোভাবে দেখে আইডিয়া করলো 2তলা কর্নারের রুমটায় 203। সে মনে মনে বলল, am I coming to your heart, my strawberry doctor? বলে আশেপাশে তাকিয়ে ছেলেদের মতো পাইপ ধরে ঝুলে পড়ল। জুতো নিচে ফেলে সাবধানে পাইপ পেয়ে ওপরে উঠতে উঠতে শুরু করলো। ও 4 মিনিটের মধ্যে উঠে গেল। পাইপ ধরে ঝুলে পা রাখলো রুমের বেলকনিতে। এত লাফঝাপ করাই বুকে হাত ধরে গেল। কয়েক সেকেন্ডে বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো। সতর্ক দৃষ্টিতে তাকালো রুমের দিকে। বেলকনির দরজা খোলা। দরজা খোলা দেখে মনে মনে হাসলো প্রিয়স্মিতা। বাঁকা হেসে বলল, আমি চলে এসেছি আমার জিনিস পৌঁছে নিতে। আর না ভেবে রুমের দিকে পা বাড়ালো। বেলকনির পর্দা সরিয়ে রুমে পা রাখতেই প্রিয়স্মিতার সারা শরীর ঝঙ্কার দিয়ে কেঁপে উঠল। বুকের ভিতরে ঢোকঢাল বাজাতে শুরু করলো। সাথে সাথেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল। পেছন ফিরে ঢোকিলে বলল, বেহায়া লোক। সে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে বোঝালো, আমার জিনিসই তো, তাহলে এত লজ্জা পেয়ে কী লাভ? এরপর আরও কত কিছু। নিজেকে বুঝিয়ে আবারও সামনে তাকালো। শুধু খালি গায়ে, কেবল ট্রাউজার পরে উপর হয়ে ঘুমিয়ে আছে এত আকর্ষণীয় ফর্সা পুরুষ, পৃষ্ঠ উন্মুক্ত, যা যে কোনো নারীকে চুম্বকের মতো আকর্ষণ করতে সক্ষম। যার থেকে বাদ গেল না প্রিয়স্মিতাও। সে নিজেকে যতই বোঝাক তবুও তার বুক অনবরত কেঁপে চলেছে। প্রিয়স্মিতা নিজেকে ছাড়া মেরে বলল, কত ছেলেকে খালি গায়ে পিটিয়েছি, আর এই বেটার পিঠ দেখে শরীর কাঁপছে। ছ্যা। প্রিয়স্মিতা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সূত্রর মাথার কাছে। সূত্রর চেহারাটা চোখের সামনে দৃশ্যমান হতেই আবারও প্রিয়স্মিতার সব চিন্তা এলোমেলো হয়ে লাগলো। সে নিজেকে সামনে নিল, কারণ এই বেটা যদি জেগে যায় কাল হয়ে যাবে। তাই সে বেশি রিস্ক না নিয়ে পকেট থেকে পারফিউম বের করে শুদ্ধর নাকের কাছে 2বার স্প্রে করে দিল। এবার নিশ্চিন্তে শুদ্ধর পাশে বসে পড়ল। মুগ্ধ চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে। একটাবার দেখার জন্য মনটা কিরকম উতালা করছিল তার। প্রিয়স্মিতা শুদ্ধর কপাল দিয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে, কি নিষ্পাপ চেহারা। এই চেহারা দেখে কি বলবে জেগে থাকলে এই বেটার রাগ নাকের ডগায় থাকে। প্রিয়স্মিতা কাপা হাতে শুদ্ধর গালের হালকা হালকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, এক দেখাতে আমার মন প্রাণ কেড়ে নিয়ে কাজটা ভালো করনি, তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর তোমার শাস্তি, এখন থেকে তুমি শুধু আমার, শুধু এই মেহেরিমা সিকদার প্রিয়স্মিতার। প্রিয়স্মিতা দেখলো পাশে শুদ্ধর ফোন পড়ে আছে। প্রিয়স্মিতা সেটা হাতে নিয়ে দেখলো লক। ফোনের ওয়ালপেপারে একটা 3-4 বছর বয়সী মেয়ে বাচ্চার ছবি। যদিও ছবিটা প্রিয়স্মিতার খুব চেনা লাগলো, তবুও ও মাথা বেশি ঘামালো না। সে ফোনে আবার পাশে রেখে নিজের ফোন দিয়ে সত্তর ঘুমন্ত অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। আবার সত্তর দিকে তাকিয়ে বলল, বাই বাই স্ট্রবেরি বাবু, কাল আবার দেখা হবে। বলে পাকা হেসে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। দৃষ্টি সৃষ্টি, স্নেহা, চারা, রুহি, নোহা সবাই মিলে ক্যাফেতে বসে আছে। রুহি বলল, দুর্বল কখন চুমু খেতে গেছে, এখনও আসার নাম নেই। চুমু খাওয়ার নাম করে কি পুরোটা খেয়ে নিচ্ছে। নোহা নাক সিটকে বলল, ছি কি অস্টেল, নষ্ট নষ্ট। রুহি মুখ পাকিয়ে তাকালে নোহার দিকে। ওহে শালি, সাধু সাজো, তুমি কোনো অলিওয়ালা নাকি? কাল যে রাফসান ভাইয়াকে চুমু খেয়েছিস, আরও কত কি করেছিস, বলবো সবাইকে। রুহির কথার সবাই বিস্ফোরিত চোখে তাকালে নোহার দিকে। নোহা কটমট চোখে তাকালে রুহির দিকে। মনে মনে বলল, শালি সব বলে দিও আবার জিজ্ঞেস করে। ওদের কথার মধ্যেই জমদূতের মতো হাজির হলো নির্ভান। ওদের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, 12 সোনারা এখানে কেন? আর তোমাদের লিডার কোথায়? ওরা আচমকা প্যাঁচে পড়ে গেল। এবার এই বান্দা যদি কিছু বুঝে যায় তাহলে নির্ঘাত ওদের করদান যাবে। যারা কণ্ঠে মধু ঢেলে বলল, মানে ভাইয়া ও একটু বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। নির্ভান পুরো কুচকে বলল, আমি তো বাহির থেকেই আসলাম। বাইরে কোথায়? রুহি বলল, ওই যে শালি, তুই তো আজকে শেষ। নির্ভান এবার কিছু বলতে নিলে আচমকা ওদের পাশে চেয়ার টেনে বসলো প্রিয়স্মিতা। ভদ্রকণ্ঠে বলল, এই কি নির্ভান ভাই, আপনি এখানে? নির্ভান তৃষ্ণাত্ম চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। চশমা ঠেলে বলল, কোথায় গিয়েছিল চড়ুই? প্রিয়স্মিতা হাসার চেষ্টা করে বলল, এই তো আইসক্রিম খেতে। পুরো কুচকি বলল, ওদের ফেলে প্রিয়স্মিতার সাথে স্টান বলল, ওই শালিদের খাইয়ে আমার কি লাভ? ওরা সবাই কটমট চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। নির্বাণ প্রিয়স্মিতার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিতে দিতে বলল, দুপুরে কিছু খাওনি নিশ্চয়, খেয়ে নাও। প্রিয়স্মিতা মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। কোনো কক্ষণে এই ছেলের সামনে পড়েছে, এখন এই ছেলের ওর পিণ্ডি চটকে দেবে। জীবনে এত এত মানুষকে টাইট দিয়ে ছেড়ে দিতে পারলেও এই ছেলেকে তার সামলাতে চলতে হয়, কি বিরক্তিকর। ঘণ্টা 3 ড্রাইভ করে গাড়ি এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে।
ওরা গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। প্রণয় আগেই 5 গার্ডকে শপিং মলের সামনে আসতে বলেছিল। সেই গার্ডরাও প্রিয়তাদের কিছু নিল, যাদের একটাই কাজ প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডের আপডেট বসকে দেওয়া। প্রিয়তা, পরিণীতা, উষা, থিরা, তন্ময় ওরা সবাই মিলে প্রতিটি দোকানে ঘুরে ঘুরে শপিং শুরু করে দিল। প্রিয়তা পরিণীতাদের বড়লোকের চালচলন আর পানির মতো টাকা খরচ করা দেখে উষার চোখ কপালে উঠে গেল। প্রিয়তার পরিণীতা পুরো শপিং মলে ঘুরে ঘুরে বেস্ট ব্র্যান্ডের সব শাড়ি, সালোয়ার, থ্রি পিস কিনতে শুরু করলো, যার স্টার্টিং প্রাইস 20,000-এর ওপরে। শপিং করতে করতে প্রিয়তার নজর পড়লো একটা হালকা রঙের প্রিন্টেড থ্রি পিসের ওপরে। সে সেটা তুলে এনে উষার উপর ধরল। উষার গোলগাল ফর্সা চেহারার সাথে সাদা রঙের থ্রি পিসটা অসম্ভব সুন্দর মানিয়ে গেল। উষা সেটার প্রাইস ট্যাগ তুলে দেখলো 35,000 টাকা। প্রিয়তা দাম না দেখে সেটা নিয়ে নিল। সাথে সাথেই উষা বাধা দিয়ে বলল, কি করছো আপু, এর তো অনেক দাম, এটা থাক, অন্যটা নাও। পরিণীতা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়ে নাও ভাবি, তোমার জামাইয়ের টাকা পয়সা কিছু কম নেই, এর থেকে 10 গুণ দামি ড্রেস তোমাকে পরানোর সামর্থ্য আছে তার, এটা তো কিছুই না। বলে আবার ড্রেস দেখতে শুরু করলো। উষা এভাবে টাকা উড়ানো দেখে মন খুঁতখুত করছে। সে জানে এই পরিবারের জন্য এইসব পোশাক আশাক খুবই সামান্য, তার আরও দামি কাপড় চোপড় পরে। তাও টাকা আছে বলে যে সেটা নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। পরিণীতা শাড়ি থ্রি পিস কিনতে কিনতে প্লাজো টি শার্ট কিনতে শুরু করলো। উষা বড় বড় চোখ করে বলল, এসব নিচ্ছ কেন আপু, এসব কে পরবে? পরিণীতা উষার দিকে তাকিয়ে দুষ্টু হাসলো। হাতে ঢোলা ঢোলা টি শার্টটা উষার গায়ে ধরে বলল, পারফেক্ট। উষা আবার বলল, এগুলো কে পরবে আপু? পরিণীতা দুষ্টু হেসে বলল, কেন, তুমি পরবে? উষার সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, এসব পরবো না আপু। পরিণীতা আবার দুষ্টু হাসলো। প্রিয়তাকে চোখ টিপ দিয়ে বলল, আরে ভাবি, এটা পরে রাতে ঘুমাবে, এটা পরে ঘুমালে রাতে সুবিধা হবে। পরিণীতার বলা ধরন দেখে প্রিয়তা ফিক করে হেসে দিল। উষার বোকার মতো তাকিয়ে অবুঝ কণ্ঠে প্রশ্ন করলো, কেমন সুবিধা? প্রিয়তা টি শার্টটা রাখতে রাখতে বলল, আপু তুমি 3 দিন ডার্টি হয়ে যাচ্ছ। পরিণীতা আবার টি শার্টটা তুলে নিতে নিতে বলল, এটা রাখছিস কেন? তুই অবিবাহিত, তুই এটার বেনিফিট কিভাবে বুঝবি? উষা ওদের কথা কিছুই বুঝলো না। পরিণীতা প্লাজো আর টি শার্ট দেখিয়ে বলল, ঘুমানোর সময় এসব হিবিজিবি কিছু পরবে না, এগুলো পরে ঘুমাবা, অনেক কমফোর্টেবল আর লাভজনক। উষা কিছু না বুঝলো আর বারণ করলো না। আরও অনেকক্ষণ ঘুরে ঘুরে উষার জন্য আর নিজেদের জন্য মিলিয়ে প্রায় 7 লাখ টাকার বিল উঠালো এরা। ভাই, এগুলা দেখলে আমার এত মেজাজ গরম হয়ে যায়, মনে হয় যে কি ভাই, ঘিলু সারা ব্রেন নিয়ে এগুলো লেখা। এখনও তাদের শপিং শেষ করে হয়নি। প্রিয়তা ঘুরতে ঘুরতে জুয়েলারি শপে চলে এসেছে। তবে তার নজর সোনাদানের উপরে নয়, সে কুচিয়ে কুচিয়ে ডায়মন্ডের সব এক্সক্লুসিভ কালেকশন দেখছে, কারণ ডায়মন্ড তার অনেক পছন্দ। রিং দেখতে দেখতে হঠাৎ তার নজর আটকালো শপের শেষ প্রান্তে, যেখানে ভীষণ প্রিমিয়ারভাবে একটা কাচে বক্স রাখা। প্রিয়তা কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। ধীরে ধীরে বক্সটার সামনে যেতেই তার চোখে বড় বড় হয়ে গেল, মুখে উজ্জ্বল হয়ে গেল। বক্সটার ভেতরে ভীষণ প্রিমিয়ামভাবে সাজিয়ে রাখা বিশেষ রেয়ার পিঙ্ক ডায়মন্ডের রিং। এত বড় বক্সের মধ্যে একটা সিঙ্গেল পিস রিং, তাও আবার ভীষণ সিম্পল ও ছোট। প্রিয়তা মন প্রাণ গেঁথে ফেললো সেই রিংটার ওপরে। সে সেলারকে ডেকে বলল, এক্সকিউজ মি, ইজ দিস পিঙ্ক ডায়মন্ড ইজ অ্যাভেলেবল ফর সেল? সেলার প্রিয়তার দিকে তাকিয়ে অত্যন্ত ফর্মালভাবে বললেন, ইয়েস ম্যাম, দিস পিস ইজ অ্যাভেলেবল, বাট ইটস দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার শপিং মল। ইনফ্যাক্ট ইটস আ লিমিটেড এডিশন ডিজাইনার crafted with premium grade natural pink diamond, extremely rare and internationally certificate. সেলারের কথা শুনে প্রিয়তা খুশি হলো, আবার বলল, ইটস লুকস সো এলিগেন্ট, আই হ্যাভ নেভার সিন আ রিং দিস ইউনিক, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইট? সেলার আবারও প্রফেশনাল ভঙ্গিতে বলল, certainly the centerpiece is a natural pink diamond granted VVS1 Karachi, which means it has very slight inclusions, rarely visible under 10x magnification, is surrounded by a halo of white diamonds set in 18 kg rose gold. The craftsmanship is entirely handcrafted by top-tier artisans. প্রিয়তা জিজ্ঞেস করল, that sounds exquisite. What makes this diamond pink? Is it natural? ভাই, এক কথা কয়বার জিজ্ঞেস করা লাগে? Absolutely, natural pink diamonds are among the rarest in the world. The color excels it to a unique destruction in the crystal lattice during formation. This is a tab created or treated. It's a 100% authentic and ethically sourced. That's a part of why it's so valuable. প্রিয়তা আবার বলল, wow, so that's the price? সেলা বলল, that price
1.3 millions. Given its charity and handcrafted nature, it's considered a collections item. প্রিয়তা বলল, I understand. It's expensive, but it feels like something once in a lifetime. I think I would like to purchase it. সেলার আবার বলল, A brilliant decision, ma'am. This ring is not a jewelry. It's a legally shall I prepared the ring for real. প্রিয়তা প্রেমের কার্ডটা এগিয়ে দিতে দিতে বলল, ইয়েস প্লিজ, আই উইল পে বাই কার্ড। সাথে সাথে পরিণীতা কার্ডটা ছো মেরে নিয়ে নিল। প্রিয়তা মাথায় কার্ডটা মেরে বলল, তোর কি মাথা খারাপ প্রিয়? তুই ছোটদার কার্ড দিয়ে এত এক্সপেন্সিভ ডায়মন্ডের জুয়েলারি কিনছিস? তুই এটা কিনলে পুরো কার্ডটা তো ফাঁকা হয়ে যাবে। তুই জানিস না ভাইয়ারা আপুরা চাচরা টাকা নেয় না, আর ছোটটা তো আরও সাংঘাতিক, কোম্পানি থেকে স্যালারিটাও নেয় না, নিজের পেইন্টিং বিক্রি করে যা পাই তাই। পরিণীতার কথায় প্রিয়তার মন খারাপ হয়ে গেল। সে মায়া ভরা চোখে চাইল রিংটার দিকে। পরিণীতা মনের ভাব বুঝে নরম কণ্ঠে বলল, এখন বাসায় চল বোন, বাসায় গিয়ে আপুকে বল আপু রাতেই তোকে এটা এনে দেবে। প্রিয়তা মনে আফসোস করে বলল, এতক্ষণে কি আর এটা থাকবে? ও মনকে বুঝিয়ে ওরা বিল করতে চলে গেল। বিল পে করে এক হাতে শপিং ব্যাগ নিয়ে প্রণয়ের গাড়িতে এসে উঠে বসলো। প্রণয় দেখলো প্রিয়তার মুখ ভার। প্রিয়তাকে মুখ অন্ধকার করে বসে থাকতে দেখে পুরো কুচকালো প্রণয়। তবুও কিছু বললো না, গাড়ি স্টার্ট দিল। গাড়িটা চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 4 ঘন্টা পরে সে তারা পৌঁছালো শিকদার বাড়ি। পরিণীতা, ঊষা, ধীরা, তন্ময় সবাই শপিং ব্যাগগুলো নিচে নিয়ে গেল। প্রিয়তা ওর মুখ কোমড়া করে নামতে নিল। তার হাত টেনে ধরল প্রণয়। থমকালো প্রিয়তা, পেছন ফিরে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয়ের চেহারা অনুভূতি শুনল। প্রিয়তা তার দিকে প্রশ্নবোধক চোখে তাকালো। প্রণয় তার চোখের প্রশ্নকে পাত্তা না দিয়ে একটানা তাকে একদম কাছে টেনে নিল। হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রণয় কয়েক সেকেন্ড তার নীলাভ চোখে তাকিয়ে তার পকেট থেকে একটা পিঙ্ক কালারের রিংয়ের বক্স বের করলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়েছে প্রণয়ের দিকে। প্রণয় বক্স ওপেন করতে প্রিয়তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল সে পিঙ্ক ডায়মন্ড রিংটার দিকে। প্রণয় রিংটা বের করে প্রিয়তার বাঁ হাতে অনামিকায় পড়াতে পড়াতে শান্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, আমার মন কি চাচ্ছে বলতো? প্রিয়তা অবাক হয়ে প্রণয়ের দিকে তাকিয়ে থাকলেও আনমনে বলল, কি? প্রণয়ের কণ্ঠে আরও একটু তেজ মিশিয়ে খানিক ঝাড়া দিয়ে বলল, মন চাচ্ছে থাপড়া তোর নরম গালের চামড়া তুলে ফেলি। জিজ্ঞেস কর কেন? প্রিয়তা ভয়ে ঢুক গেল। আংটি পড়তে পড়তে যে কারো থাপ্পড় দেওয়ার ইচ্ছে হতে পারে এটা সে স্বপ্নেও কল্পনাও করতে পারেনি। তবুও সে ভয়ে ভয়ে বলল, কেন? প্রণয় প্রিয়তার 2 হাতে নিজের হাতে মুঠোয় নিল। প্রিয়তার চোখে চোখ রাখলো। খানিক রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলিনি কখনো কিছু পছন্দ হলে সাথে সাথে আমাকে জানাবি, সেটা ফেলে আসবি না? প্রিয়তার মনের ভয়ে আকাশের মেঘের মতো হারিয়ে গেল। সে চাইলো চেয়ে রইল প্রণয়ের বাদামি চোখের গভীরে। প্রণয় আবারও বলল, তুই চাইলে তোর জন্য পৃথিবীর সবথেকে রেয়ার আর এক্সপেন্সিভ ডায়মন্ডটাও তুলে এনে দেব, আর তুই সামান্য একটা সস্তার জিনিসের জন্য মন খারাপ করেছিলি? প্রিয়তা কিছু বলে না, নিজের হাতের দিকে তাকালো। রিংটা খুব সুন্দর লাগছে, একদম ছোট্ট একটা রিং, কিন্তু পুরো হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। প্রণয় পুরো কুচকে তাকিয়ে আছে। আসলেই এই মেয়েটাকে থাপড়াতে মন যাচ্ছে। শুধুমাত্র ওকে মারলে নিজেরই ব্যথা লাগবে বলে সামনে নিল, না হলে সত্যি সত্যি কয়েক খা লাগিয়ে দিত। প্রিয়তা নিজের হাতের আংটির দিকে তাকিয়ে খুশি হয়ে গেল। মনে যত কালো মেঘ সব মুহূর্তে কেটে গেল, রোদ উঠল। এত খুশি হলো যা বলার বাহিরে, কারণ সত্যি আংটিটা ওর খুব পছন্দ হয়েছিল। সে উজ্জ্বল চোখে তাকালো প্রণয়ের দিকে। তার চোখের উচ্ছ্বাস থেকে প্রণয়ের থাপ্পড় দেওয়ার মনোভাব মুহূর্তেই মরে গেল। প্রিয়তা নিজের হাতের দিকে তাকিয়ে খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের শার্টের কলার ধরে গা ঘেঁষে ঘষে কষে কষে 2টা চুমু খেলো। প্রিয়তা আসছে না দেখে পরিণীতা থিরাকে দেখতে পাঠিয়েছিল, কিন্তু গাড়ির কাছে এসে এই মহা আশ্চর্যজনক দৃশ্য থেকে থিরার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মাথার উপরে ঘুরছে। এটা কি দেখলো সে, যে তার বড় দাদানের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে? তার হাঁটু কাঁপে, আর ছোট্ট আপু কিনা সেই বড় দাদানকে চুমু খাচ্ছে। থিরা চোখ দুটো বিশাল আকৃতির করে মুখ হা ঘরে সামনের পানে তাকিয়ে আছে। প্রিয়তা অধৈর্য। প্রণয় ভাইয়ের মতো ভালোবাসাময় পুরুষকে মাত্র 2টো চুমু খেলে কি মন ভরে? প্রণয় ভাই তার সর্বশ্রেষ্ঠ সুখের আধার, ভালোবাসার মানুষ, যাকে মনের কথা বলে বুঝাতে হয় না, যার সামান্য স্পর্শ মন মস্তিষ্ক চিত্ত চেতনা সব শান্ত হয়। তাকে এতটুকু চুমু খেয়ে কি আর মন ভরে? তাই প্রিয়তা অধৈর্য, অশান্ত। প্রণয় ভাইকে ভালোবাসতে মরিয়া 2 হাত শক্ত বাঁধনে চেপে ধরেছে প্রণয় ভাইয়ের শার্টের কলার। ভালোবাসা মিশ্রিত গভীর চুমুতে ভরিয়ে দিচ্ছে প্রণয় ভাইয়ের সর্বকায়া। তার একটা চুমুর শব্দে আশেপাশে ধ্বনিত হচ্ছে। তার স্পর্শবাদ হতে বা যাচ্ছে না, গলা, গাল, নাক, ঠোঁট, বুক কিছুই। সে কত খুশি হয়েছে সেটা প্রণয় ভাইকে আর কিভাবে বোঝাবে? তার কাছে ছোটবেলার থেকে প্রণয় ভাইকে ভালোবাসা বোঝানোর একটাই পন্থা, দীর্ঘ চুম্বু।
ছোটবেলায় খাবার খাওয়ার মতো প্রণয় ভাইকে 3 বেলা চুমু খেত প্রিয়তা। এটা তার অভ্যাস ছিল, যদিও অতটা বড় হতে হতে কমে গিয়েছে। কিন্তু প্রণয় ভাইয়ের দেওয়া এই গিফটটা প্রিয়তাকে সেই ছোটবেলায় নিয়ে গেল। তাই প্রিয়তা নিজের বর্তমান অবস্থান ভুলে গিয়ে ননস্টপ প্রণয়ের দেহে চুমু খেয়ে চলেছে। তাও আবার সেচে চুমু না, গভীর চুমু। প্রিয়তা মাঝে মাঝে মনে হয় এই প্রণয় ভাইয়ের দেহের লোমে লোমে ভালোবাসার নদী বয়। না হলে এত আসক্তি কেন ছড়ায় সে? প্রিয়তার অবস্থা দেখে প্রণয় ঢোক গিলল। প্রিয়তার এমন শান্ত ছোঁয়াতে প্রণয়ের দেহের শিরা উপশিরা উন্মোদনা ছড়িয়ে পড়েছে। আবার সে তার চোখ বন্ধ হয়ে আসছে। এই মেয়ে কি তাকে মেরে ফেলতে চায়? তাকে এভাবে পাগল করে দিচ্ছে কেন? প্রণয় নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে তার 2 গাল ধরে আহত কণ্ঠে বলল, প্লিজ জান, এবার থেমে যা। কিন্তু প্রিয়তা তার কথায় কানেই তুলল না। ঝড়ের বেগে তার গলায় হাঁটু উঁচু হয়ে ঠোঁট চেপে ধরল। ব্যস্ত হাতে চাপের সাথে প্রথম তীরটা বোতাম খুলে উন্মুক্ত বুকে ভালোবাসা খুঁজতে মরিয়া হয়ে উঠল। নরম কোমল ঠোঁটের স্পর্শে প্রণয়ের শরীরের রক্তের ফোঁটায় ফুটন্ত আগুন ধরে গেল। সে প্রিয়তার কোমর আঁকড়ে ধরল, ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল, মাথা এলিয়ে দিল গাড়ি সিটে। এইসব থেকে ধীরার হার্ট হওয়ার উপক্রম হলো। এমন অবস্থায় দৃশ্যের সম্মুখীন হতে হবে সে তার এত বছরের জীবনে একটাবারের জন্য কল্পনা করেনি। সে এই দৃশ্য বেশিক্ষণ হজম করতে পারল না। তার মাথা চক্কর দিয়ে উঠল। আসমিক চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু নিজেদের ভালোবাসা বিনিময়ে তৎপর প্রণয় প্রিয়তা সেটাই লক্ষ্য করল না। প্রিয়তা হামহাম করে আরও 25 থেকে 30টা চুমু খেয়ে শান্ত হলো। প্রণয়ের 2 গালে গলা বুক সব লালাই ভিজিয়ে আছে। প্রণয় কিছু বলে না, শুধু নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার লজ্জামাখা মুখের দিকে। প্রিয়তা মিশন চুমু ছেড়ে শেষ করে বড় নিঃশ্বাস নিয়ে ধাবস্ত হতে ব্যস্ত। কিন্তু আচমকায় প্রিয়তা কেঁপে উঠল। তার সংবিত ফেলল। স্মরণ হলো এতক্ষণ সে কি কাণ্ড করেছে। সে এতক্ষণ কিভাবে প্রণয় ভাইয়ের বাধা নিষেধ না মেনে তাকে এতগুলো চুমু দিয়েছে। ভয় লজ্জায় প্রিয়তা গায়ের লোম খাড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গেই পুরো মুখশ্রীতে ছড়িয়ে পড়তে লাগলো অপরতীপ রক্তিম লালিমা। নিজের প্রাণ পাখিয়ে এভাবে লজ্জা পেতে দেখে আরও দুর্বল হয়ে পড়ল প্রণয়। প্রিয়তা মনে মনে ভাবল, যা আকাম করার তো করেই ফেলেছি, এখন বাঁচতে চাইলে ভাগতে হবে। প্রিয়তার ভাবনা চিন্তা ফেলে গাড়ির দরজা খুলে দ্রুত পালাতে নিলে নিজের অজান্তায় প্রিয়তার হাত টেনে ধরল প্রণয়। থমকালো প্রিয়তা। প্রণয় তাকে একটানে নিজের একদম কাছে নিয়ে আসলো। হঠাৎ টানতে হতে প্রিয়তার বক্ষপিঞ্জর কেঁপে উঠল। প্রণয় তাকে 2 হাতের ওপরে তুলে নিজের কোলের ওপরে বসালো। প্রণয়ের পরিচিত স্পর্শ তাকে আবারও অচেনা লাগছিল। সে অস্থির এলোমেলো চোখে তাকালো প্রণয়ের দিকে। কি ভয়াবহ মারাত্মক চোখের চাহনি এক দৃষ্টিতে ঝড় তুলে দিল প্রিয়তার ছোট্ট দেহে। ঘাল করে ফেলল মন। চোখে চোখ পড়তেই প্রিয়তার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল ওই দুটো গভীর বাদামি চোখের চাহনি, বেসামাল ভয়াবহ বিধ্বংসী। সে চোখে বেশিক্ষণ তাকালে মৃত্যু নিশ্চিত। কেউ যেন ওই চোখ দুটোতে রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে। প্রণয় প্রিয়তার হাত চেপে ধরেছিল নিজ পক্ষে। অতি সন্নিকটে থাকার দরুন প্রিয়তা অনুভব করলো প্রণয়ের হৃদস্পন্দন, অস্বাভাবিক ডিপ ডিপ শব্দ। প্রণয় প্রিয়তার চোখের উপরে পড়ে থাকা 2-1টা চুল কানের পিঠে গুজে দিল। মুখ নামিয়ে নিল প্রিয়তার গলদেশে। তার গালে খোঁচা খোঁচা তারে অস্বস্তি অনুভব করে প্রিয়তা নিজের গলায় প্রণয়ের চেতাই নিজের পুরুষালী গাল ঘষে দিয়ে নেশালো গলায় কিছুটা ক্রোধ মিশিয়ে তাতে দাঁত চেপে বলল, আমাকে উন্মাদ বানিয়ে দিয়ে আমার থেকে দূরে চলে যাবি? দূরে যদি চলে যাবি তবে প্রত্যেকবার এতটা কাছে আসিস কেন? প্রত্যেকবার ছুঁয়ে দিয়ে অশান্ত মনকে তৃষ্ণাত্ম বানিয়ে দিস? তৃষ্ণাত্ম যেভাবে বানাস ওভাবে একটু পিপাসাও তো নিবারণ করে দিতে পারিস, একটু শান্তিও তো দিতে পারিস। আমাকে একটু স্বস্তি দে না জান। আমি পাগল হয়ে যাচ্ছি জান। প্রণয়ের কথা বলার তলে তলে তার ঠোঁট অনবরত স্পর্শ করছে প্রিয়তার কোমল গলা। প্রণয়ের হঠাৎ পাল্টে যাওয়া স্পর্শে ও কণ্ঠে প্রিয়তা থরথর করে কেঁপে উঠল। নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। প্রণয় আসক্তি বাড়ছে। প্রিয়তা ঢোক গেলে কিছু বলার উদ্দেশ্যে প্রণয়ের দিকে তাকাতেই প্রিয়তার রক্ত ছলকে উঠল। ও দুটো গভীর নেশাগ্রস্ত চোখে প্রিয়তার সর্বাঙ্গ অচল করে দিচ্ছে। প্রিয়তা কিছু বলার আগে আলতো করে তার 2 গালে স্পর্শ করলো প্রণয়। নরম গালে ধীরে ধীরে আদর দিতে দিতে বলল, ডোন্ট টক। একদম চুপ। সত্যি সত্যি একদম চুপ হয়ে গেল প্রিয়তা। নিঃশব্দে চেয়ে রইল প্রণয়ের চোখে। প্রণয়ের হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার গলার অ্যাডামস আপেল ক্রমাগত ওঠানামা করছে। আচমকায় প্রিয়তার 3 পিসের নিচে হাত ঢুকে মেদিন উন্মুক্ত উদর চেপে ধরল প্রণয়। পুরুষালের রুক্ষ হাতের স্পর্শকাতর শরীরে অনুভব করতেই প্রিয়তার শরীর অবশয়ে এলো। সে করুণ চোখে তাকালো প্রণয়ের গভীর বাদামি চোখে, যেটাকে প্রিয়তার কাছে এই মুহূর্তে ওয়াইনের সমুদ্র ছাড়া আর কিছুই মনে হলো না। প্রণয় তার কালচে লাল ঠোঁটজোড়া প্রিয়তার ঠোঁটের নিকটে এগিয়ে আনতে আনতে হাসকি কণ্ঠে বলল, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস মাই জান। আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ। ডু ইউ ওয়ান্ট মাই লিপস? প্রিয়তা ঢুক গেল। প্রণয়ের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে নিজের আঁখি পলক কিছু বন্ধ করে নিয়ে শক্ত করে খামচে ধরল প্রণয়ের বাহু।
প্রণয় ওই রক্তিম ঠোঁটের নেশায় বোধ হয়ে গেল। অধৈর্য হাতে 2বার স্লাইড করলো নরম ঠোঁটে। আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়তার কোমল উষ্ঠজোড়া নিচের পুরো পুরুষালী উষ্টের ভাঁজে নিয়ে নিল। প্রিয়তার দেহ আসর হয়ে আসলো। এই পুরুষের গভীর স্পর্শ ভয়ঙ্কর, এটা সহ্য করে নেওয়ার মতো অত ক্ষমতা এখনো হয়নি তাই। প্রিয়তা 1বার মুচড়ে ওঠে, নখ দাবিয়ে দিল প্রণয়ের ঘাড়ে। কিন্তু সেসবে তুচ্ছ ব্যথা কিছুই পারল না প্রণয়কে। সে বড্ড বেপরা, এতক্ষণে দমিয়ে রাখা অনুভূতিটুকুরও উতলে উঠেছে, যেন উন্মুক্ত ওর সমগ্র সত্তা, যার ভার প্রিয়তা বহন করতে অক্ষম। প্রিয়তা আরও শক্ত করে আঁকড়ে ধরল প্রণয়ের শার্ট। প্রণয় অধীর হয়ে উঠল ও সংযত হাতে স্পর্শ করল প্রিয়তার অস্তিত্ব। কয়েক মিনিট পর দম বন্ধ হয়ে এলো প্রিয়তার। সে কোলেই বসে ছটফট করে উঠল। বিরক্ত হলো প্রণয়, এক হাতে প্রিয়তার 2 হাত চেপে ধরল। প্রিয়তাকে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে দিতে বাতে প্রাস্ত কণ্ঠে বলল, ডোন্ট মুভ। হার মেনে নিল প্রিয়তা। প্রণয় আরও কয়েক মিনিট রাধত্ব চালালো প্রিয়তার কোমল ঠোঁটে। প্রিয়তার এবার সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। ঠোঁট ছড়িয়ে নিল প্রণয়। প্রিয়তার মাথাটা বুকে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত। প্রণয়ের বেপরোয়া হাতের স্পর্শ বন্ধ হতেই প্রিয়তা যেন দেহে প্রাণ ফিরে পেল। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে লাগলো। কিন্তু প্রণয় যে শান্ত হতে পারছে না। তার প্রাণ পাখিকে যে কোনো মূল্যে এখনই চাই, একেবারে নিজের করে চাই, না হলে মরে যাবে সে। এবার আর কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারল না। এত কিছু, এত পাপ সে আর নিজের প্রাণের সঙ্গে কিছুতেই করতে পারবে না। তাই আচমকায় প্রিয়তাকে নিজের থেকে ঝাটকায় আলাদা করে দিল। নিজের সমস্ত অনুভূতি কয়েক সেকেন্ডে ধামাচাপা দিয়ে জ্বলন্ত কণ্ঠে বলল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। প্রিয়তা মাথা তুলে তাকালো। প্রণয় এবার খানিকটা চিৎকার করে বলল, যাবি নাকি? তোর সাথে উল্টোপাল্টা কিছু করে দেব। প্রণয়ের চিৎকারে কেঁপে উঠল প্রিয়তা। ভয় পেয়ে দ্রুত দরজা খুলে দৌড় দিল। প্রিয়তা যেতেই প্রণয় গাড়ির স্টিয়ারিংয়ে বাঁ হাতে জুড়ে বাড়ি মারল। পুরুষালে হরমোনেরা বেপরোয়াভাবে ছুটে চলেছে প্রতিটি রক্তকণিকায়। প্রণয় ঠকিলে নিজের পার্সোনাল ব্যাগটা হাতে নিল। পুরো ব্যাগ উল্টাপাল্টা করে একটা ইঞ্জেকশনের আর একটা সিরিজ বের করলো। মেডিসিন গায়ে ইংরেজি অক্ষরে লেখা মিটাজোলা। প্রণয় ব্যস্ত হাতে ওষুধটা সিরিজে ভরে নিয়ে হাতের শিরায় পোস্ট করে দিল। এছাড়া সে আর কিছুই এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নিজের প্রাণ পাখিকে ছুঁয়ে দেওয়া থেকে নিজেকে থামাতে পারবে না। প্রণয় খালি সিরিজটা পাশে ফেলে সিটে মাথা এলিয়ে দিল। কয়েক সেকেন্ড এভাবে থেকে গাড়ি নিয়ে আবারও শিকদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে চোখ বন্ধ করে দৌড় দিল প্রিয়তা। তার সমগ্র শরীর অনবরত কাঁপছে। পুরুষালী স্পর্শগুলো মনে হচ্ছে এখনো শরীরে লেগে আছে। সে সামনে আরেক পা এগোতেই থমকে গেল। তার 2 হাত দূরে ধীরা উল্টে পড়ে আছে। প্রিয়তা ধীরাকে এভাবে শুয়ে থাকতে দেখে ছুটে এলো। দ্রুত ধীরা পাশে বসে গালে চাপড় দিয়ে ডাকলো, ধীরা, এই ধীরা। কিন্তু নড়ল না ধীরা। প্রিয়তা আশ্চর্য হলো, মনে মনে বলল, মেয়েটা কি অসুস্থ? প্রিয়তা কালে কপালে হাত ঠেকিয়ে দেখলো, না, শরীর তো বরফের মতোই ঠান্ডা। তাহলে এভাবে উল্টে পড়ে আছে কেন? প্রিয়তা আরও 2বার ডাকলো, ধীরা, এই বোন, ধীরা। এবার অল্প চোখ মেলে তাকালো ধীরা। ধীরাকে চোখ মেলে তাকাতে একটু দেখে স্বস্তি পেল প্রিয়তা। গালে হাতটাকে নরম কণ্ঠে বলল, কি হয়েছে বোন? এভাবে অজ্ঞান হলে কিভাবে? ধীরা চোখ মেলে প্রিয়তাকে সামনে দেখে ভয় পেয়ে গেল। চোখ গোল গোল করে তাকালো প্রিয়তার দিকে। ধীরাকে চমকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আশ্চর্য হলো প্রিয়তা। পুরো কুচকে জিজ্ঞেস করলো, কি? ধীরা লাফিয়ে উঠে বসলো। প্রিয়তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো ছোট আপু? তোমাকে জিনটিন ধরেনি তো? ধীরার কথায় পুনরায় আশ্চর্য হলো প্রিয়তা। খানিক রাগান্বিত স্বরে মৃদু ধমকে বলল, মাথা খারাপ হয়েছে তোর? আমাকে চিনপুরি কেন ধরতে যাবে? ধীরা আবারও আতঙ্কিত কণ্ঠে বলল, তাহলে ওসব করেছিলে কোন সাহসে? এত সাহস কোথায় পেলে? প্রিয়তা পুরো কুচকে বলল, মানে? ধীরা গলা ছেড়ে বলল, আমি সব দেখে ফেলেছি। তুমি পরদাতানের সাথে কি করেছিলে? ধীরার কথায় প্রিয়তার শান্তচিত্ত চলকে উঠেছিল। বেশ পরিত চোখে তাকালো ধীরার দিকে। ধীরা আবার বলল, সত্যি বলো আপু, তোমাকে চিনিয়ে ধরেছে তাই না? প্রিয়তা ভয় পেয়ে গেল। ঢোক গেলে তাকালো ধীরার দিকে। মনে মনে ভাবলো, এসব দেখে ফেলেছে নাকি? এবার যদি সবাইকে বলে দেয়। প্রিয়তা তড়িঘড়ি করে তুতলিয়ে বলল, কি দেখেছিস তুই? ধীরা আবারও ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, চুমু খেতে দেখেছি। তুমি বড় দাতানকে চেপে ধরেছ। কথা শেষ করার আগেই প্রিয়তা ওর মুখ চেপে ধরল। ঈশা জোরে ধমকে বলল, একদম চুপ। কিসব উল্টাপাল্টা কথা বলছিস? লোকে শুনলে কি ভাববে? ধীরা প্রিয়তার হাত মুখ থেকে ছাড়িয়ে বলল, লোক কী ভাববে সেটা ছেড়ে দাও। আগে বলো, তুমি এত সাহস কোথায় পেলে? আমার তো দুঃস্বপ্ন, এমন কিছু দেখলে আল্লাহর কাছে মাপ চাইবো 1000 বার। প্রিয়তা ঘামতে শুরু করেছে, তবুও সে নিজেকে টিট্ট রেখে বলল, সকালে কি খেয়েছিস? নিশ্চয়ই পেট গরম হয়েছে, তাই দিবা স্বপ্ন দেখেছিস। এখন সর সামনে থেকে। ধীরা প্রিয়তার কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করো না ছোট আপু। আমি একদম ঠিক দেখেছি। তুমি বড় দাদানকে আবারও কথা শেষ করার আগেই পরিণীতা ছুটে এলো। দুজনের মাথায় দুটো চাটি মেরে বলল,
তোরা এখানে গুজর গুজর ফুসুর ফুসুর করছিস আর ওইদিকে আম্মু তোদের খুঁজছে। থিরা পরিণীতাকে কিছু বলতে নিলে প্রিয়তা ওর হাত চেপে ধরে চোখ রাঙালো, যার মানে একটা কথা মুখ দিয়ে বের করবি না। পরিণীতা আবার থিরাকে ধমকে বলল, তোকে তো বলছিলাম প্রিয়তাকে নিয়ে আসতে, আর তুই এখানে ওর সাথে গল্প জুড়ে দিয়েছিস। থিরা আর কিছু বলতে গেলে প্রিয়তা বলল, থিরা পড়ে গিয়েছিল আপু, তাই হাত পা ছেড়ে দিচ্ছিলাম। চল থিরা বলে থিরাকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। কিন্তু পরিণীতা নড়ল না। সবার সাথে হাসি খুশি থাকলেও তার মনটা সারাদিন থেকে কেমন ছটফট করছে। কেন এমন করছে বুঝতে পারছে না পরিণীতা। পরিণীতা তার কল লিস্ট খুলে পঞ্চবারের মতো আবেদন নাম্বারে ফোন দিল, কিন্তু এবারও কত চতুর্থবারের মতো একই বাক্য কানে এলো, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি বর্তমানে উপলব্ধ নয়। পরিণীতার এবার তীব্র দুশ্চিন্তা হচ্ছে। কাল রাতের পর থেকে আর একবারও মাস্টারমশাইয়ের ফোন আসেনি, আর তার ফোনও যায়নি। যতবার ফোন করেছে ততবারই এই এক বাক্য শুনেছে। গোটা একটা দিন পেরিয়ে বিকেল হতে চলল, অথচ মাস্টারমশাই একটাবারও তার খোঁজ নেয়নি। এমনটা আগে কখনো হয়নি। আপনি কোথায় মাস্টারমশাই? আপনার পড়ি আপনাকে মিস করেছে। আরও কিছুক্ষণ ভেবে পরিণীতা নিজেকে বোঝালো, সে হয়তো ওভাবে থিঙ্কিং করেছে, হয়তো উনি ব্যস্ত, একটু পর তো এমনি পড়াতে আসবে, তখন সব জানা যাবে। তবুও মন থেকে সেই খাঁজখচানিটা দূর হলো না। তবু সে আর না ভেবে উঠে বাড়ি থেকে রওনা দিল। শুদ্ধ একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠল, তবুও সারাটা শরীর আলসেমিতে ম্যাচ ম্যাচ করছে। এখনই এক মগ স্ট্রং কফি লাগবে তার। সে কফি অর্ডার দিয়ে বিছানায় উঠতে তার দৃষ্টি পড়ল ওয়েবসাইট টেবিলে। সেখানে একটা টিস্যু পেপারের মধ্যে লাল রঙের কিছু একটা নজরে পড়ল, যা দেখে তার ভ্রু কুঞ্চিত হলো। কারণ যতদূর মনে পড়ে আগে এটা এখানে ছিল না। সে চিন্তাভাবনা বেশি দূর না করে টিস্যুটা হাতে নিল। ফোল্ডেবল টিস্যুর ভাঁজটা খুলে সামনে ধরতে শুদ্ধর কপালের সূক্ষ্ম ভাঁজগুলো তীব্রভাবে ফুটে উঠল। সাদা রঙা টিস্যু পেপারের ওপরে লালের একটা ঠোঁটের ছাপ, যার নিচে ইংরেজি অক্ষরে লেখা, ওয়েলকাম মি ইনটু ইউর লাইফ অ্যান্ড ইউর হার্ট। লেখাটা দেখে শুদ্ধ মোটেও বিচলিত হলো না, বরং সামান্য বিরক্ত হলো। টিস্যুটা রুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল। কাপ বাকিয়ে বলল, অনলি মাই সুইটহার্ট ইজ অ্যালাউড ইন মাই হার্ট অ্যান্ড লাইফ, নো ওয়ান এলস। কিন্তু একটা জিনিস ভেবে কিছুটা আশ্চর্য হলো শুদ্ধ। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে লক। তাহলে এটা এলো কিভাবে? তবে এটা নিয়ে বেশ গবেষণা করলো না শুদ্ধ, কারণ পর্নারি নিয়ে চিন্তা করে সে নিজের মূল্যবান সময় নষ্ট করার মতো সময় ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধর কাছে নেই। অন্য কোনো মেয়ে কী করলো না করলো তা নিয়ে শুদ্ধর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শুদ্ধ লাগেজ থেকে ট্রাউজার টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। লম্বা সামার নিয়ে বেরোলো। ততক্ষণে কফিও এসে গেছে। সে কফির মুখে চুমুক দিতে দিতে গিয়ে বেলকনিতে বসলো। ফোনের গ্যালারি ওপেন করে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল সরসী কিশোরীর পানে। ফোনের স্ক্রিনে ঠোঁট চেপে ধরে বলল, দেখো সুইটহার্ট, তুমি নেই বলে মেয়েরা নজর দেওয়ার সুযোগ পাচ্ছে। সবাই আমাকে চায়, অথচ আমি কাউকেই চাই না। তুমি হিনা, অথচ তুমি আমার কাছ থেকে এত দূরে। প্লিজ সুইটহার্ট, একবার আমার হয়ে দেখো, একবার আমাকে ভালোবেসে দেখো। আমার পক্ষে আর অপেক্ষা করতে ভালো লাগে না। আমার এই অপেক্ষার কি কোনোদিন অন্ত হবে না সুইটহার্ট? তোমার প্রেমানলে জ্বলে পড়েছে হৃদয়ের ডাক্তার আজকাল নিজের হৃদয়টা ফিল করতে পারবে না। আমার পুরো অস্তিত্ব এমনভাবে মিশে আছো সুইটহার্ট যে আমি নিজেকে ফিল করতে পারি না তুমি ছাড়া। প্লিজ দূর থেকে জ্বালিয়েও মেরো না। প্রয়োজনে আমার কাছে এসে শেষ করে দাও, তবুও কাছে তো এসো। এই দূরত্ব আমি সহ্য হচ্ছে না। আমি তোমাকে চাই সুইটহার্ট, খুব করে চাই। আই নিড ইউ সুইটহার্ট, আই ওয়ান্ট ইউ কমপ্লিটলি। আই ওয়ান্ট ইউ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই ওয়ান্ট টু ফিল ইউ ইন মাই এভরি বনস সুইটহার্ট। শুদ্ধ এবার একটু দম নিয়ে বলল, এই জীবনে তোমাকে পেতে কম তো কিছু নিচে নামেনি। ফাইনালি তুমি আমার হবে। তার জন্য যদি আমাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়, কষ্ট হলেও আমি সহ্য করে নেব সুইটহার্ট। আমার তো তোমাকেই চাই শুধু। তোমাকে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা দেখে মানুষ ভাবতে পারে তুমি হয়তো আমার জেদ। কিন্তু না সুইটহার্ট, এটা সত্য নয়। তুমি আমার জেদও নও, তুমি আমার সত্তা। ইউ আর মাই সোল। আই লাভ ইউর সুইটহার্ট। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সত্য এবার কফির মগে চুমুক দিয়ে দুষ্ট হেসে বলল, তোমায় দেবো বলে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি। একবার শুধু তুমি আমার হও, তারপর দিনরাত পরিশ্রম করে সব তোমার উপরে উসুল করব। আর তোমাকে সব নিতে হবে, নিতে না চাইলে জোর করে নিতে হবে। তখন কিন্তু আমি না শুনবো না। তোমার জন্য এই এত বছর যাবৎ ইজ্জতের হেফাজত করে রেখেছি। একবার বিয়ে হোক, তারপর আর কোনো ছাড়াছাড়ি নেই। সব ঢালবো তোমার ওপর। সে অনেকক্ষণ প্রিয়তার ছবির সঙ্গে কথা বলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করতে লাগলো। প্রথমে ইনস্টাগ্রামে ঢুকলো, কফির মুখে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করতে লাগলো। ইনস্টাগ্রাম ইনবক্সে ঢুকে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে গেল। একদিনে হাজার হাজার শুধু মেয়েদের মেসেজ, যার বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট ও বিদেশি। শুদ্ধ এসব জাস্ট ইগনোর করে ফোন রেখে দিতে নিতেই সেই সময় স্ক্রিনে ভেসে উঠল মা নামটা দেখে শুদ্ধ ঠোঁটে মুচকি হেসে খেলে গেল। সে ফোন রিসিভ করে মৃদু
কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম। মেহজাবিন চৌধুরী হেসে সালামের উত্তর দিল। অভিমানী কণ্ঠে বললেন, আজকাল মমকে মনে পড়ে না আমার সানের? শুদ্ধ আবার মৃদু হেসে বলল, মম তুমি তো জানো কাজের কতটা প্রেশার, একদম টাইম পাই না। মেহজাবিন চৌধুরী আবার অভিমানী কণ্ঠে বললেন, তাই তো আমার ছেলে মস্ত ডাক্তার, তার সময় কোথায় মায়ের সাথে কথা বলার? আর যাও বা পাই, তাও তো আমার হবু বৌমার চিন্তায় পড়ে পড়ে তাই। শুদ্ধ হাসলো। মেহজাবিন চৌধুরী এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বললেন, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি, যেটা তোমাকে মানতেই হবে। শুদ্ধ সিরিয়াস হলো। কি ডিসিশন? মেহজাবিন চৌধুরী বললেন, আমি নেক্সট মান্থেই বাংলাদেশ আসবো এবং সাজিদের সঙ্গে কথা বলে তোমার বিয়ের ডেটটা ফিক্সড করে দেব। শুদ্ধ হাসলো, শান্ত কণ্ঠে বলল, মম এখনই নয়। মেহজাবিন চৌধুরী অসন্তুষ্ট হলেন, কিছুটা আদেশের সুরে বললেন, হ্যাঁ এখনই। আমি টিকিট কনফার্ম করে ফেলেছি। আমি নেক্সট মান্থেই আসবো আর তোমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে সবার সঙ্গে কথা বলবো। তোমার আর কোনো নাম মানবো না আমি। তোমার বয়সের দিকে খেয়াল আছে? তোমার বয়সে ছেলের বাচ্চা কাচ্চা আছে, আর তুমি এখনো অবিবাহিত ব্যাচেলার। লজ্জা করে না তোমার? তোমার বয়সে প্রণয় বিয়ে করেছে 2 বছর আগে, আর তুমি যেহেতু প্রিয়কে এতটাই ভালোবাসো, তবে বিয়ে করতে সমস্যা কোথায়? তার কাছাকাছি থাকবে বলেই তো কানাডায় এত সাকসেস পেলে বিডিতে গেলে। সে নিজেকে কন্ট্রোল করে মেহজাবিন চৌধুরীকে বোঝালো, কাম অন মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই নো আই এম ওভার 29, বাট শি ইজ অনলি 16। শি ইজ আন্ডার 18, জাস্ট এ টিনেজার। ঠিক আছে, আগে ওকে একটু বড় হওয়ার সময় দাও মম, না হলে সে তোমার ছেলেকে কিভাবে সামলাবে? মেহজাবিন চৌধুরী কিছুটা গম্ভীর হলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ঠিক আছে ফাইন, এটা যদি মূল সমস্যা হয় তবে এর সমাধানও আমার কাছে আছে। শুধু কপাল কুঁচকে বলল, কি? মেহজাবিন চৌধুরী নাছোড়বান্দা। তিনি বললেন, ঠিক আছে, এখনই তোমাকে বিয়ে করতে হবে না, তবে নিশ্চিন্ত থাকো, আমি আগামী মাসে বাংলাদেশে আসছি আর সজিতার সাথে বিয়ের খুঁটিনাটি সব কথা চূড়ান্ত করে রাখবো। ওর 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমাদের বিয়ে হবে। এরপর আর একদিনও অপেক্ষা করব না। তোমাকে আরও 2 বছর সময় দিলাম, এরপর যদি একদিনও পাবে না। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু মম। মেহজাবিন চৌধুরী এবার কিছুটা চিৎকার দিয়ে বললেন, নো এক্সকিউজ। তোমার হাতে মাত্র 2 বছর সময় আছে, এরপরে তোমাকে বিয়ে করতেই হবে। নাও টেক কেয়ার বেটা। বলে ফোন কেটে দিলেন। মেহজাবিন চৌধুরীর কথায় সদ্য কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয় কি রাজি হবে? সে তো বলেছে গ্রাজুয়েশন শেষ হবার পরে যা হবার হবে। তবে শুদ্ধ আর বেশি ভাবলো না, কারণ মেহজাবিন চৌধুরী ঠিক বলেছেন, বিয়ে তো 2 বছর পরেই হবে। আর সেই বিয়ে যেহেতু তার সাথেই হবে, সেহেতু দেরি করে লাভ কি? সে ঠিক করলো এই বিষয়ে প্রণয়ের সঙ্গে কথা বলবে। শুধু বসা থেকে উঠে রুমে চলে গেল। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির অন্তর্মহলে কথাবার্তা গুঞ্জনে মগমগ করছে। কাল শিকদার বাড়িতে সিন্ডি উপলক্ষে পাড়ার অনেক মহিলাই কাজে সাহায্য করতে এসেছেন। এটা গ্রামের নিয়ম। গ্রামের কোনো বাড়িতে বিয়ে মিলাদ যাই হোক, এতে গ্রামের মহিলারা সাহায্য করেন। শিকদারদের অবশ্য এসব প্রয়োজন পড়ে না, তবে যেহেতু বাড়ির মালিকরাই আয়োজন করেছে, তাই বাড়ির 4জন গিন্নি পাড়ার অনেক মহিলাদের আগেভাগে দাওয়াত করে রেখেছেন। কারণ কাল শুধু রুটি সিন্নির নয়, পাশাপাশি প্রায় 200 জন হুজুরকে দাওয়াত করা হয়েছে দোয়া পড়ানোর জন্য। প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, উষা, ধীরা, পাড়ার আরও অনেক মেয়েরা মিলে 40 কেজি চাল 5টা ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়ো বানাচ্ছে। এগুলো দিয়ে কাল রুটি বানানো হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম বাজারে সব কিছু মিলিয়ে দেখছেন কতটা লাগবে আর কতটা কি আনতে হবে। অর্তি বেগম সহ আরও অনেক মহিলারা মিলে বিশাল বড় পাত্রে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি কেটে ধুয়ে রাখছেন। অন্য পাত্রে কাঁচা মাছ মাংস ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে রাখছেন। প্রণয়, প্রেম, রাজ আর প্রীথম বাজারে ভারী ভারী ব্যাগগুলো অন্তর্মহলে দিয়ে এসে ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়েছে। অভ্যাস না থাকায় বাজার করতে গিয়ে মাছের বাজারে বিচ্ছিরি গন্ধে, মাংসের বাজারে ভিড়ে, সবজির বাজারে গরমে তাদের নাজেহাল অবস্থা। ফর্সা ছেলেগুলো মুখ অতিরিক্ত গরমে টকটক লাল হয়ে আছে। তারা এসব করতে চায়নি, কিন্তু অনুশ্রী বেগমের করা হুকুম, এসব কাজের লোকদের দিয়ে করানো হবে না, এসব বাড়ি ছেলেরাই করবে। অনুশ্রী বেগম মৃদু চিৎকার করে মেয়েদের উদ্দেশ্য বলেন, মেয়েরা ভালো করে বরফ দিয়ে লেবু শরবত বানিয়ে ভাইয়াদের দিয়ে আসো। ওদের খুব গরম লাগছে, কিন্তু খেয়াল রাখবে ফ্রিজের জুস টুস দেবে না। ফ্রেশ লেবু শরবত বানিয়ে দাও। আর বাইরে যারা প্যান্ডেলে কাজ করছে তাদের জন্য চা বানিয়ে দাও। অনুশ্রী বেগমের কথায় তারা দীর্ঘশ্বাস পেল। যদিও তাদের খুব ভালো লাগছে, বাড়িতে একটু উচ্ছপুচ্ছ ব্যাপার হলে ওদের খারাপ লাগে না। উষা পরিণীতা উদ্দেশ্যে বলল, মিষ্টি আপু আমি তাহলে জুসটা বানিয়ে নিই। পরিণীতা ব্লেন্ডারে মাথা চাপে ধরে বলল, না ভাবি, তুমি বরং চা বানাও, কারণ তোমার হাতে চা ফাটাফাটি। উষা হেসে সম্মতি জানালো, হাত ধুয়ে গ্যাস অন করে চায়ের পানি বসালো। পরিণীতা এবার প্রিয়তার উদ্দেশ্যে বলল, প্রিয়, তোর হাতে লেবুর জুস সব থেকে বেশি টেস্টি হয়, একটা কাজ কর, জুসটা বরং তুই বানাস। প্রিয়তা রাজি হলো। ভেজা চালগুলো হাত থেকে ঝেড়ে ফেলে ধুয়ে নিল। ফ্রিজ খুলে বড় 5টা লেবু আর 4টা কমলা বের করলো।
বড় বাটিতে লেবু চিপে চিনি মিশিয়ে একটু বড় জগে লেবুর শরবত বানালো। বাকি 4টা কমলা ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নিল, কারণ প্রণয় ভাই লেবুর শরবত খান না। প্রিয়তা বড় গ্লাসে লেবুর শরবত ঢেলে দিয়ে যেতে নিল। তখন ধীরা এসে কানে কানে বলল, আপু আমি কিন্তু সব জানি। প্রিয়তা ওর কথায় পাত্তা দিল না। জুসের ট্রেনে ড্রয়িং রুমে গেল। প্রথম প্রণয় আর রাজ প্রেমের নাচেহাল অবস্থা দেখে মায়া হলো প্রিয়তার। সে সবার হাতে হাতে এক এক করে গ্লাস জুস ধরিয়ে দিতে দিতে জুসের জগ নিয়ে দাঁড়িয়ে রইল। প্রথম প্রেম আর রাজ ঢকঢক করে গ্লাস খালি করে দিল। একসাথে বোনকে ধমকে বলল, ডাবরার মতো দাঁড়িয়ে আছিস কেন, আরও দে। এতটুকু পলিও আমার গলা অব্দি পৌঁছানে না, ছা দে দে তাড়াতাড়ি দে। প্রিয়তা মুখ পাকিয়ে তাকালো ভাইদের দিকে, মনে মনে বলল, মীর জাফরের দল এই গরমের মধ্যে বানিয়ে দিয়েছি, তার কৃতজ্ঞতা স্বীকার না করে ধমকাচ্ছে। যদিও মুখে কিছু বলল না। সবার গ্লাসে পুনরায় জুস ঢেলে দিল। 3 ভাই মিলে পুরো এক বড় জগ জুস খালি পেটে শান্ত হলো। প্রিয়তা ভেঙচি কেটে বলল, ভাইয়ারা কলিজা ভিজেছে। রাজ বড় করে শ্বাস নিয়ে বলল, নুন কম হয়েছে। প্রীতম ছোট্ট করে বলে, চিনি কম হয়েছে। প্রেম ও তাল মিলিয়ে বলল, ইস কিসের পানিতে বানিয়েছিলি, কি বিচ্ছিরি গন্ধ করছিল, ওয়াক। অরণ্য আর সমুদ্র পাশে বসতে বসতে বলল, নিশ্চিত মাছ ধোয়া পানি খেয়েছে। তোমাদের রাজ আবার বলল, উফ কি বিচ্ছিরি স্বাদ। প্রিয়তা তাজ্জব হয়ে তাকিয়ে রইল পায়েদের দিকে। এটা কি আসলে তার ভাই? রাজ আবার কিছু বলতে গেলে থমকে উঠল প্রণয়। আহ চুপ কর। চুপ মেরে গেল পুরো ড্রয়িং রুম। প্রণয় পুরো চোখে তাকালো প্রিয়তার দিকে। রান্নাঘরের ভিড়ভাট্টা আর গরমে ফর্সা সুষ্টি মুখখানা রক্তাক্ত ভাব হয়েছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকলো, এদিকে আয়। প্রিয়তা চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। সাথে সাথে তাকে আকাশ পরিমাণ লজ্জা এসে ঘিরে ধরল। তবু ধীর পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। প্রণয় নিজে হাতে থাকা অরেঞ্জ জুসের গ্লাসটা প্রিয়তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খা। প্রিয়তা চোখ বড় বড় করে তাকালো প্রণয়ের দিকে, কিছু কণ্ঠে বলল, কিন্তু এটা তো আপনার জন্য। প্রণয় গ্লাসটা ওর মুখের সামনে ধরে বলল, তোকে বেশি বলতে বলিনি, খেতে দিয়েছি, খা। প্রিয়তা ঠকিলে মনে মনে বলল, যাই হোক এই ব্যাটাকে চটানো যাবে না, কারণ এই ব্যাটাকে সে নিজেও বিরাট ভয় পায়। তাই বেশি পাকনামো না করে ক্লাসের অর্ধেকটা ঢকঢক করে খালি করে ফেলল। আহ শান্তি লাগছে এবার। সত্যি গরম অনেক অস্থির লাগছিল। ভাবল সে। প্রণয়ের হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে ওপরে নিচে মাথা ঝাঁকালো। প্রণয়ের গরমটা ভেতরটা গরমে হাঁসফাঁস লাগছিল, তাই গ্লাসের বাকি অর্ধেকটা সে খালি করে ফেলল। এই দৃশ্য প্রথম প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র সবাই দেখল, কিন্তু কেউ মাইন্ড করলো না, কারণ এটা দেখতে দেখতে তারা অভ্যস্ত। এটা তাদের জন্য নতুন কিছু নয়। তাদের বড় দাদা যে প্রিয়তার প্রতি অতিরিক্ত পজিটিভ, সেটা তারা প্রিয়তার জন্মের পর থেকে দেখে এসেছে। প্রিয়তার জগ আর গ্লাস নিয়ে রান্না করে চলে গেল। তন্ময় কোথা থেকে ছুটে এসে প্রণয়ের কোলে বসলো, গালে হামি খেয়ে বলল, বাইরে গিয়েছিলে আর আমার জন্য কিছু আনোনি বড় দাদান? প্রণয় মৃদু হাসলো, প্যান্টের পকেট থেকে একটা চকলেট বের করে দিল। খুশি হলো তন্ময়। এবার প্রণয়ের কোল থেকে নেবে প্রীতমের কোলেও গিয়ে বসলো। একইভাবে কালে হামি খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমার জন্য কিছু আনোনি মিস দাদান? প্রীতম হাসলো, পকেট থেকে আরেকটা চকলেট বের করে তন্ময়ের হাতে দিল। এভাবেই প্রেম আর রাজের কাছ থেকেও চকলেট নিল তন্ময়। প্রণয়ের দেওয়া চকলেটের র্যাপার খুলে খেতে খেতে সে অরণ্যের পাশে বসলো। অরণ্য শয়তানি একটা হাসি দিয়ে তাকালো সমুদ্রের দিকে। তন্ময় বুঝে ওঠার আগেই ওর চকলেটের অর্ধেকটা হাঙ্গরের মতো হা করে গিলে ফেলল অরণ্য। সাথে সাথে তন্ময় চোখে নোনা চলে ভর্তি হলো। বড় দাতান বলে চিৎকার দিয়ে কাঁদতে নিলেই অরণ্য আর দুটো চকলেট বের করে তন্ময়কে দিল। ভয়ার্ত কণ্ঠে বলল, বোকা খাওয়াস না ভাই। সাথে সাথেই চোখের জল মিলিয়ে গেল তন্ময়ের। সমুদ্র ফুরফুরে গলায় বলল, খা খা, আরও বেশি করে চকলেট খা, এমনিতেই তো দাঁত নেই, সব পোকায় খেয়ে নিয়েছে। এরপর তোর জিভ থেকে শুরু করে মুখ সব খেয়ে নেবে। তারপর দেখবো তোকে কে বিয়ে করে। এখনো সময় আছে, চকলেটগুলো আমার দিকে পাস কর। আমি না হয় খেয়ে নিচে সর্বনাশ করি। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য এতটুকু করতে পারবো না? কিন্তু সমুদ্রের কথায় পাত্তা দিল না তন্ময়, নিজের মতো খেতে লাগলো। সমুদ্র আরও কিছু বলতেই প্রীতমের ফোন বেজে উঠল। সমুদ্র চুপ হয়ে গেল। প্রীতম পকেট থেকে ফোন বের করে দেখলো অজানা নাম্বার। সে বেশ কিছু না ভেবে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ইনায়া ডুগরে কেঁদে উঠল। কণ্ঠরত কণ্ঠে মিনতি করে বলল, প্রীতম প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, প্লিজ প্রীতম। তোমার জায়গায় অন্য কারো স্পর্শ আমি মেনে নিতে পারবো না। তোমার জায়গায় অন্য কেউ যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করে আমি আত্মহত্যা করব। ইনায়ার বলা প্রথম প্রথমেই প্রীতমের হুঁশ উড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই রসগোল্লা, কি হয়েছে তোমার? এসব কি বলছো? প্রীতমের উত্তেজিত কণ্ঠে সবাই অবাক চোখে তাকালো প্রীতমের দিকে। প্রিয় পুরুষের কণ্ঠে ইনার ছোট্ট মনে ভালোবাসা হারানোর বিষে নীল হয়ে আছে। সে আরো জোরে কেঁদে উঠল। শুধু কণ্ঠনত কণ্ঠে বলল, আম্মু আমায় বিয়ে। আর কিছু বলতে পারল না, এর আগেই ফোন কেটে গেল। প্রীতম এবার চিৎকার দিয়ে রাখলো, রসগোল্লা। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো প্রীতমের দিকে। প্রীতম তড়িৎ বেগে বসা থেকে উঠে দাঁড়ালো, ছুটে গেল
ছুটে উপরে চলে গেল। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র বিস্ফোরিত চোখে একে অপরের পানে তাকালো। কেউ কিছু বুঝতে পারল না। তাদের ভাবনা শেষ হওয়ার আগে প্রীতম রিভলভার হাতে নেমে এলো। তার চোখে মুখে ক্রোধের অগ্নি তাও তাও করে জ্বলছে। মন গহীনে জেগে বসেছে প্রিয়তমা হারানোর তীব্র আশঙ্কা। রাগের পাশাপাশি বুকের ভেতরটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। প্রীতমের হাতে বন্দুক দেখে লাফিয়ে উঠল বাড়ির বাকি লোকজন। সবাই অবাক চোখে তাকিয়ে রইল প্রীতমের দিকে। প্রিয়তা, পরিণীতা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম সবাই ছুটে এলেন। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে মেজব্বু? প্রীতম কারো কথায় কোনো উত্তর দিল না। হনহন করে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। প্রণয় কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু ভ্রু কুচকে দেখে গেল ভাইয়ের পাগলামো। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে চোট দিল। প্রীতমের পেছন পেছন পরিণীতা ভয়ার্ত কণ্ঠে বলল, মেজদার কি হলো? প্রিয়তাও চিন্তায় পড়ে গেল। প্রীতম পাগলের মতো গাড়ি বের করলো। তার রসগোল্লার বলা কথাগুলো যা বুঝলো তা যদি সত্যি হয় তবে প্রীতমের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না।